একের পর এক অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা, আতঙ্কিত টেকনাফবাসী। শুল্ক প্রত্যাহারেও কমছে না চালের দাম, শৃঙ্খলা ফেরেনি ভোজ্য তেলের বাজারেও। টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে মধুপুর বনের জমি, বন কর্মকর্তা ও প্রভাবশালীদের রাম রাজত্ব। দেখছেন এটিএন নিউজ। সারা দেশের সবশেষ খবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবলি ইয়াসমিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত। কক্সবাজারের টেকনাফে একের পর এক অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা। গেল এক বছরে রেকর্ড সংখ্যক মানুষ অপহরণে আতঙ্কিত টেকনাফবাসী। আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানের দাবি তাদের। টেকনাফ ঘুরে এসে কামরুল হাসানের ক্যামেরায় কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়ার রিপোর্ট। মিয়ানমারের সাথে আন্তর্জাতিক সীমান্ত রেখায় নাফ নদী, সমতল ও পাহাড় বেষ্টিত সীমান্ত উপজেলা টেকনাফ। 2017 সালে মিয়ানমার সেনাবাহিনীর দমনপীড়নের মুখে এদেশে পালিয়ে আসে 10 লক্ষাধিক রোহিঙ্গা। ঘিঞ্জি পরিবেশে কর্মহীন জীবনযাপন করছে এই বিপুল সংখ্যক জাতিগোষ্ঠী। ফলে জড়িয়ে পড়ছে অপহরণ, মাদক চোরাচালান সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে। গত 2 নভেম্বর টেকনাফের হোয়াইটকংয়ের কাঞ্জরপাড়া করাচি পাহাড় থেকে 2 রোহিঙ্গা সহ 9 কৃষক অপহরণের শিকার হন। 2 দিন পর মুক্তিপণ দিয়ে তারা ছাড়া পান। এর আগে 12 অক্টোবরে কম্বোনিয়া পাড়া থেকে অপহৃত হন এক যুবক। 15 অক্টোবর অপহরণের শিকার হন আরও 2 কৃষক। গত এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে 144 জনকে অপহরণ করা হয়। রোহিঙ্গারা যারা ক্যাম্পে অপকর্মের সাথে জড়িত আছে তাদেরকেও আমরা আইনের আওতায় আনা হোক। আমি জোর দাবি জানাচ্ছি আমি যে প্রশাসন জরুরিভাবে একটা অভিযান চালাক পাহাড়ের ভিতরে। রোহিঙ্গা ক্যাম্প সহ আশপাশের এলাকায় অপহরণ সহ অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনী ও জনগণের সমন্বিত উদ্যোগ দরকার বলে মনে করেন সুশীল সমাজের এই প্রতিনিধি। এখানে যে স্থানীয় অধিবাসী এবং রোহিঙ্গাদের একটা যৌথ পেট্রোলিং গ্রুপ ডেভেলপ করা যায়, যারা আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবে, কারণ 2 পক্ষকে সাথে নিয়ে কাজ না করলে কিন্তু এটা বন্ধ হবে না। বেশিরভাগ অপহরণের ঘটনায় রোহিঙ্গারা জড়িত। প্রতিরোধে গহীন অরণ্যে যৌথ অভিযান পরিচালনা করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। যৌথ অভিযান করার জন্য আমরা প্রোগ্রাম আছে আমাদের বাহিনী, যৌথ বাহিনী আছে এখন টেকনাফে। যৌথ বাহিনী আমরা সবাই মিলে অভিযান করব। আমরা দেশের সর্বদক্ষিণের সীমান্ত উপজেলা টেকনাফের পাহাড় কিংবা সমতলে সবখানেই যেন অপহরণ আতঙ্ক, বিব্রত প্রশাসনও। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, টেকনাফ, কক্সবাজার। চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার করা হলেও বাজারে কোনো প্রভাব নেই। মোকামগুলোতেই দাম বাড়তি। তার প্রভাবে দেশের খুচরা বাজারেও দাম ঊর্ধ্বমুখী। দিশেহারা ক্রেতাদের দাবি জোর বাজার মনিটরিং। আমাদের প্রতিনিধিরা খোঁজ নিয়েছিলেন চালের বাজারে। তাদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। দেশের বৃহত্তম চালের মোকাম নওগাঁয় পৌর চাল বাজারে সপ্তাহের ব্যবধানে দাম কেজিতে বেড়েছে 2 থেকে 5 টাকা পর্যন্ত। বিপাকে পড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। চাল ব্যবসায়ীরা জানান, ধানের আমদানি কম থাকায় বেড়েছে চালের দাম। একই অবস্থা দেশের আরেক বড় মোকাম কুষ্টিয়ার খাজানগরেও। মিল মালিকদের দাবি, ধানের দাম বৃদ্ধির কারণে তারা চালের দাম বাড়াতে বাধ্য হচ্ছেন। আর এই অবস্থায় চাল আমদানি করা হলে ক্ষতিগ্রস্ত হবেন বলেও জানান তারা। কৃষকের কাছে ধান নাই, এখন এই ধান মজুত করা হয়েছে। যারা বৈশাখে যারা মজুত করে রাখছে, এখন ধান কম দামে দিচ্ছে না। এই জন্য আমাদের এই চালের রেটটা বেড়ে যাচ্ছে। বৃষ্টিতে আপনার যে নতুন যে ধানগুলো আসছে সেই ধান মার খাইছে, আর আগেকার যে ধানগুলো ছিল সেই ধানগুলা বাজার বর্তমানে বেশি। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জেও অস্থির চালের বাজার। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কেজি প্রতি চালের দাম বেড়েছে 3 থেকে 5 টাকা। কারণ হিসেবে সিন্ডিকেটের অভিযোগ ক্রেতাদের। এ ব্যাপারে প্রশাসনের কঠোর মনিটরিং প্রয়োজন বলেও মত তাদের। সবই কিনে খাইতে পারি দাম হিসেবে, কিন্তু চাউলের দাম তো অতিরিক্ত হয়ে যায়।
কিন্তু এটা হলো সিন্ডিকেটের ব্যবসা, তো সিন্ডিকেট বন্ধ করতে হবে, তাহলে আমরা চলতে পেতে পারবো। জরিমানা করো, জরিমানার দরকার নাই, তাদের এগুলি নিলামে দিয়ে দিব হাফ দামে, আর একজনের 6 মাসের জেল দিয়ে দিব। চাল আমদানিতে শুল্ক কমানো হলেও সুফল পাচ্ছেন না ভোক্তারা। তাই শুধু জরিমানা নয়, অসাধু ব্যবসায়ীদের উপযুক্ত শাস্তির আওতায় আনার দাবি ক্রেতা সাধারণের। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। সময় হলো একটা বিরতি নেবার, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন দেশের খবর। বেদখল হতে হতে এখন সংকুচিত হয়ে পড়েছে দেশের তৃতীয় বৃহত্তম মধুপুর বনাঞ্চল। অভিযোগ রয়েছে বনের শত্রু বন বিভাগের লোকজনই টাকার বিনিময়ে বিক্রি করছে বনের জমি, আর বন কর্মকর্তা ও প্রভাবশালীদের রাম রাজত্বের বলি হচ্ছে সাধারণ মানুষ। টাঙ্গাইল প্রতিনিধি মোহাম্মদ নাসির উদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মাত্র 1,60,000 টাকা দিয়ে বন বিভাগকে ম্যানেজ করে নির্মাণ করা হচ্ছে এই বাড়ি। টাকা দিলে মধুপুর বনের জায়গায় খুঁটি পরিবর্তন, নতুন ঘর নির্মাণ সবই সম্ভব। সেভাবে ম্যানেজ করে মধুপুর বনের জমিতে উঠছে ডুপ্লেক্স ভবনসহ নানা স্থাপনা। টাকার বিনিময়ে বিভিন্ন কারখানার প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগও রয়েছে বন বিভাগের বিরুদ্ধে। আমরা এখন একটা পুরাতন ঘর যদি দিতে যাই, সেই ঘরটাও দিতে তাদেরকে 20,000-50,000 টাকা দিতে হয়। পাশাপাশি যদি আমরা একটু মাটি খনন করতে চাই, মানে ঘর বিটা বাঁধার জন্য, ওইখানে সব ফরেস্টার চাঁদা দাবি করে। বাঙ্গাসুরা ঘর দরজা আমরা না যদি একটু মেরামত করবার চাই, করতে পারি না। ফরেস্টের জ্বালায় তাগো মনে করুন যে তাগো 20-50,000 টাকা দিলে সে না একটা ঘর আমরা কোনো মতে খাড়া করতে পারি। ঘাটাইলের সাগরদিঘি ইউনিয়নের ফুলমালির চালা মৌজায় 1,716 একর জমি রয়েছে বন বিভাগের। অর্ধেকেরও বেশি জমিতে আবাদ হচ্ছে নানা রকম ফসল। জমি উদ্ধারে কর্মকর্তারা যতটা না আগ্রহী, তার থেকে তারা বেশি আগ্রহী ফসলের ভাগ নিতে। সাধারণ মানুষের অভিযোগ, প্রভাবশালীদের বিরুদ্ধে বন বিভাগ কিছুই করতে পারে না, অথচ ভূমিহীন ও ছিন্নমূল মানুষ ঘরের একটি খুঁটি পরিবর্তন করতে গেলেও টাকা দিতে হয়। টাকা না দিলে মামলা। এমন মামলা কাঁধে নিয়েই অনেকেই পালিয়ে বেড়াচ্ছেন। অর্ধেক টাকা দেন না ফরেস্ট টাকা, অর্ধেক টাকা যদি বাড়িঘর করি তা তো হয় না। আর বাড়িঘর ভাঙ্গাচুরা বাড়িঘর হবাই রয়েছে। ফরেস্টারের কাছে দেখা গেল সেখানে 20-30,000 50,000 টাকা দিয়ে যখন মেরামত করতে যায়, তারপর যখন অর্ধি কাজ করে, মানে 50% কাজ যখন হয়, তখন ওনারা আবার আসে, আবার এসে টাকা দাবি করে। টাকা দাবি করতে যদি না দেওয়া হয়, তখন তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়। বন বিভাগের বিরুদ্ধে সাধারণ মানুষের এমনই সব অভিযোগ। অবৈধ টাকার ভাগ পান বনকর্মী থেকে বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা পর্যন্ত। ফলে তারা সব দেখেও না দেখার ভান করেন। 100% আমরা তো সততার আওতায় আনতে পারি নাই। অভিযোগের প্রেক্ষিতে আমরা আইনগত ব্যবস্থা নেব, তদন্ত করে যদি দোষী সাব্যস্ত হয় তার বিরুদ্ধে আমরা ড্রাস্টিক অ্যাকশন নেব। ঘাটাইল, মধুপুর, সখীপুর ও মির্জাপুর সহ টাঙ্গাইলের 9টি রেঞ্জের মোট বনভূমির পরিমাণ 1,22,876 একর। বন বিভাগের হিসেবে 39,000 একর বনভূমি বেদখল, প্রকৃতপক্ষে যার পরিমাণ আরও বেশি। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। গত মাসে জন্ম নেয় যমজ 2 বোন। জন্ম দেওয়ার 1 সপ্তাহের মধ্যেই মারা যান মা। রাজনৈতিক হত্যা মামলায় গ্রেফতার হয়ে বাবা জেলে, মা নেই, বাবা কারাগারে। এমন এক কঠিন বাস্তবতায় দিশেহারা 7ম শ্রেণী পড়ুয়া সাজ্জাদ। গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাস দেখে এসেছেন দুর্ভাগ্যের কবলে পড়া পরিবারটির অবস্থা। ডেস্ক রিপোর্ট। শিশু 2 ভাই বোনের কোল আলো করে আছে ফুটফুটে 2 যমজ বোন। তবে এইখানে রয়েছে দুঃখজনক এক বাস্তবতা। 30 অক্টোবর বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে 2 মেয়ের জন্ম দেন সাথী বেগম। যমজ সন্তান জন্ম দেওয়া 6 দিনের মাথায় মারা যান গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার চিত্রপাড়া গ্রামের জামাল মিয়ার স্ত্রী সাথী বেগম। তাদের আরও 2 সন্তান রয়েছে, 13 বছর বয়সী সাজ্জাদ ও 7 বছরের ফারিয়া। মাকে হারিয়ে যখন দিশেহারা সাজ্জাদ ফারিয়া, তখন আরেক বিপর্যয়। একটি রাজনৈতিক হত্যা মামলায় 8 নভেম্বর রাতে গ্রেপ্তার হন বাবা জামাল মিয়া। স্বেচ্ছাসেবক দলের নেতা ছিলেন তিনি, এখন জেলে।
সদ্যজাত যমজ বোনকে নিয়ে অথই সাগরে পড়েছে শিশু 2 ভাই বোন। সাজ্জাদ পরে 7ম শ্রেণীতে। বাবা ফিরে না আসলে বার্ষিক পরীক্ষা দেওয়া হবে না তার। এই 2 বোনকে নিয়ে এখন আমাদের অনেক সমস্যা। দুধ খাওয়াতে পারছি না, তারপরে আমাদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে, তারপরে আমার বোনের পরীক্ষা, যদি আমার আব্বু না আসে আমরা কেমনে দেবো? মায় যে যত্ন দিতে পারে সেই যত্ন কি অন্য একজনে দিতে পারে? তাই দাদি নানির আর এলাকাবাসীর সহযোগিতায় চলছে অসহায় এই পরিবারটি। তারা বলছেন জামাল মিয়া রাজনীতিতে সক্রিয় না হলেও হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। দ্রুত তদন্ত শেষে তার মুক্তি দাবি করছেন এলাকাবাসী। জামাল মিয়া যদি দোষী না হয় তাহলে অতি তাড়াতাড়ি তাকে জামিনের ব্যবস্থা করা হোক। রাজনৈতিক মামলায় জামাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানালেও তার 2টি সদ্যজাত সন্তান রয়েছে জানা ছিল না, বললেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তার যে ওয়াইফ মারা গেছে বা 2টা যেমন বাচ্চা আছে, এই ধরনের তাৎক্ষণিক আমাদের কখনো কিছু বলে নাই। ইভেন পরের দিন জানার পাড়ায় ততক্ষণ পর্যন্ত সে বলে নাই। এখন এই ঘটনার পরে যখন আসে তখন আমরা জানতে পারলাম যে এই ঘটনা। সদ্যজাত যমজ সন্তানের বাবা জামাল মিয়া রাজনৈতিক মামলার জেলে থাকায় বৃহস্পতিবার শিশুদের দেখভালের জন্য জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আবারও বিরতি, ফিরে এসে আরো যা থাকবে। বান্দরবানের রুমায় কেএনএফের আস্তানায় অভিযান, বিপুল পরিমাণ অস্ত্র গোলা বারুদ উদ্ধার। জামালপুরে বেসরকারি হাসপাতালে নার্স আয়ার টানাটানিতে নবজাতকের মৃত্যু। স্বাগত আরও একবার, দেখছেন দেশের খবর। বান্দরবানের রুমায় কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের একটি আস্তানায় অভিযান চালিয়ে AK-47 রাইফেল সহ বিপুল পরিমাণ অস্ত্র গোলা বারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। রুমা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরাফাত আমিন জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার দুর্গম মুনলাই পাড়ার জঙ্গলে অভিযান চালানো হয়। এ সময় কেএনএফ সদস্যদের সাথে গুলি বিনিময় হয় সেনাবাহিনীর। তারা পালিয়ে গেলে ওই আস্তানায় তল্লাশি চালিয়ে AK-47 রাইফেল সহ বিপুল পরিমাণ অস্ত্র গোলা বারুদ উদ্ধার করা হয়। কেএনএফের সদস্যদের আটকে সেনাবাহিনীর তল্লাশি ও অভিযান চলছে। অপারেশন থিয়েটারে টানা হেঁচড়ায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে জামালপুর শহরের বেসরকারি নকিবউদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। স্বজনদের অভিযোগ, বুধবার সকাল 10:30টার দিকে প্রসব বেদনা নিয়ে হাসপাতালটিতে ভর্তি হন তেতুলিয়া এলাকার মারুফ হোসেনের স্ত্রী রুম্পা মনি মিম। ওই সময় হাসপাতালে গাইনি চিকিৎসক না থাকলেও দুপুর 12টায় অপারেশন থিয়েটারে ঢোকানো হয় রুম্পাকে। প্রসূতির স্বাভাবিক প্রসবের জন্য প্রায় 4 ঘন্টা চেষ্টা করেন হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ও অ্যানেস্থেশিয়া বিভাগের চিকিৎসক ডাক্তার শামসুজ্জামান সেলিম, নার্স ও আয়া। তারা নবজাতককে টেনে হিঁচড়ে বের করলেও মাথায় আঘাতের কারণে শিশুটির মৃত্যু হয়। ডাক্তার শামসুজ্জামান সেলিমের দাবি, সিজারের জন্য বলা হলেও রোগীর স্বজনরা রাজি হননি। মৃত কন্যা সন্তান প্রসব করেন ওই মা। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল বলে মুঠোফোনে সাংবাদিকদের জানান জামালপুর থানার ওসি তদন্ত আনিসুর আশিকিন। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের একটা প্রসূতি কিছুটা ব্যথা শুরুর দিকে আসছে, তারা নর্মাল ডেলিভারির দিকে বেশি ইনসিস্ট করছে রুগীর লোকরা। আমরা যদিও সিজার কথা বলছি, কিন্তু রুগীর লোক এখন তো না করতেছে যে আমরা বলি নাই। তো বাচ্চা যখন হয়েছে, এটা বাচ্চার মানে পাওয়া যায় নাই, তার জীবনের কোনো চিহ্ন পাওয়া যায় না। ঝালকাঠির নলছিটিতে ইঁদুর মারার ওষুধ খেয়ে লামিয়া আক্তার ও রমজান হাওলাদার নামে 2 শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে অসুস্থ অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। শিশুরা উপজেলার কুলকাঠি ইউনিয়নের আখরপাড়া এলাকার কামাল হাওলাদার ও রানা হাওলাদারের মেয়ে ও ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই বোন। স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে 2 জন খেলা করছিল। এ সময় কুড়িয়ে পাওয়া ইঁদুর মারার ওষুধ খেয়ে ফেলে। পরে অসুস্থ হলে বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতেই তাদের মৃত্যু হয়।
চুয়াডাঙ্গায় অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান বলেন, সদর উপজেলা হাজরাহাটি বোয়ালমারি গ্রামের মাঝামাঝি একটি পান বরজের পাশ থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে প্রায় 10 থেকে 15 দিন আগে তার মৃত্যু হয়েছে। তার শরীরের অর্ধেক অংশ পচে গলে গেছে। নারীর নাম পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছি। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গাইবান্ধায় ভাত খাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাইকে খুনের ঘটনায় ছোট ভাই আরিফ বিল্লাহকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এজাহার সূত্রে জানা যায় 2021 সালের 16 নভেম্বর ভাত খাওয়াকে কেন্দ্র করে ছোট ভাই আরিফ বিল্লাহ এবং মা হামিদা বেগমের সাথে তর্ক বাঁধে। এক পর্যায়ে ছোট ভাই রাইস কুকারে লাথি মারলে তা ভেঙে যায়। পরে বড় ভাই শহীদুল ইসলামের সঙ্গে ছোট ভাই আরিফের রাইস কুকার ভাঙা নিয়ে কথা কাটাকাটি হয়। এ সময় আরিফ উত্তেজিত হয়ে বারান্দায় থাকা কাঠ দিয়ে শহীদুলের মাথায় আঘাত করে। পরে রংপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শহীদুল। এ ঘটনায় মৃতের স্ত্রী তাসফুরা আক্তার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আজ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আতিকুর রহমান এই রায় দেন। এই ছিল দেশের খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।